আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্টিং অ্যাকাউন্টিং এর কন্ট্রাক্ট কস্টিং এর প্রথম ক্লাস করব। প্রথম ক্লাসে আমরা এই বইটা সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা নিয়ে নিই, কারণ অনেকে নতুন আছেন। এই বইতে আপনার মোটামুটি 10টার মতো অধ্যায় আছে ডিগ্রিতে, এবং বিবিএস এবং বিবিএ থার্ড ইয়ারে এই বইতে মোটামুটি 10টা অধ্যায় আছে, এবং প্রতিটা অধ্যায়ের ভিতরেই অঙ্ক আছে। সেই অঙ্কগুলা কোনো কোনো অধ্যায়ে একাধিক চ্যাপ্টার মিলে অঙ্ক, যেমন ধরেন চ্যাপ্টার 8 জব কস্টিং এবং কন্ট্রাক্ট কস্টিং, দুইটা তিনটা ধরনের অঙ্ক। প্রসেস কস্টিং এর 4 ধরনের অঙ্ক। অর্থাৎ এই বইটা মোটামুটি কঠিন। ভালো রেজাল্ট করা এখান থেকে কঠিন, এবং প্রতি বছরের প্রশ্নগুলো বেশ জটিল প্রশ্ন হয়। এখন যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা একটু বেছে বেছে চ্যাপ্টার গুলো করবেন। যেমন চ্যাপ্টার 2টা করবেন, ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়াল করবেন, অ্যালোকেশন করবেন। এইগুলা থেকে পরীক্ষায় বেশি সবসময় প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো একটু সহজ হয়। এই বছর জব কস্টিং থেকেও, জব কস্টিং এর চ্যাপ্টারটা, জব এবং কন্ট্রাক্ট কস্টিং এর চ্যাপ্টার 8 থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা আছে বিবিএ তে, এবং বিবিএস এ প্রতি বছরই আসে। এই জন্য এই বছরে এইটা আমি করাই দিতেছি। আর নিয়মটা হলো, আপনারা অনেকেই হয়তো বা জানেন না, নিয়মটা একটু আমি বলে দিই। পড়ার সিস্টেমটা হলো, প্রতিটা অধ্যায়ে 5 থেকে 7টা অঙ্ক থাকে। যেমন এই অধ্যায় প্রথম অধ্যায়, এখানে হয়তো বা 6-7টা অঙ্ক আছে বা 8টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমি হাতে কলমে আপনাকে করাই দিব। এখানে 10টা অঙ্ক আছে, 10টা অঙ্ক আমি হাতে কলমে করাই দিব। এই 10টা অঙ্ক দিয়ে এই অধ্যায়ের 100% বেসিক আমি শিখিয়ে দিব। শিখিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, বই থেকে, আপনার বইতে দেখবেন এই অধ্যায়ের আরো 50টা অঙ্ক থাকতে পারে, সবগুলো করার চেষ্টা করবেন। তারপরে যদি কোনো অঙ্ক না পারেন, সলভ ক্লাস হবে। সেই সলভ ক্লাসে উপস্থিত হয়ে আপনি আপনার সমস্যাগুলো আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। আচ্ছা, ক্লাস শুরু করি। কন্ট্রাক্ট কস্টিং এর কিছু রুল আছে, সেই রুলগুলো আমাদের জেনে নিতে হবে। লেকচার শিটটা আপডেটের কাজ চলতেছে, এখনো কমপ্লিট করতে পারিনি। আপনারা পেয়ে যাবেন। আজকে আমি একটা ইউনিভার্সিটি কোশ্চেন করাই দিব, যেটা আর কি সবার বইতে আছে। কন্ট্রাক্ট কস্টিং এর অর্থটা কি, এটা আমরা বাংলায় চিনি, বাংলা বা আঞ্চলিক ভাষাও চিনি। কন্ট্রাক্টররা কন্ট্রাক্ট কস্টিং করে। যেমন ধরেন, আপনাদের এলাকায় রাস্তার কাজ হয়, ব্রিজের কাজ হয়, অথবা আপনার বড় বিল্ডিং কোনটাকে নিয়ে নেন। এখন যারা কোনটাকে নেয় তারা কিভাবে হিসাবটা করে, সেটাই আমরা আজকের ক্লাস থেকে শিখব। এখন যারা আপনার লাইভে আছেন তাদেরকে বলবো একটু শেয়ার মেনশন করে দিতে, যেহেতু সামনে ডিগ্রি পরীক্ষার হয়ে গেছে, অনেকেই টিচার খুঁজে পাচ্ছে না। এখানে ভর্তি হলে কিন্তু ক্লাসগুলো সরাসরি করতে পারবে, আবার ভিডিওটাও থাকবে। যে ভিডিওগুলো দেখে দেখে স্টুডেন্টরা মোটামুটি শিখতে পারবে যে আপনার বাসায় বসে বসে বইটা শেষ করতে হবে, বাইরে পড়লে তো আর বই শেষ হচ্ছে না। আর থার্ড ইয়ারে যারা আছে তাদের এই সাবজেক্টটা প্রশ্ন প্রতি বছর যেহেতু কঠিন হয়, এই চ্যাপ্টারটা সহজে কিভাবে শেখা যায় সেই কৌশলটা আজকের ক্লাসে আমি বেসিক সহ শিখিয়ে দিই। আচ্ছা, আমাদের কিছু, এই অধ্যায় করতে গেলে কিছু শব্দ শিখতে হবে। 1 নাম্বার হলো কন্ট্রাক্ট প্রাইস। যেমন আমি একটা ছক এঁকে দেখাই দিই। যেমন ধরেন, আপনি একটা রাস্তার কাজ পাইছেন। এটা একটা রাস্তা ধরে নেন, অনেক বড় একটা রাস্তা। বলে দিছে এই রাস্তাটা আপনি করতে পারলে সরকার আপনাকে, বা আপনার যে লোক কাজ দিছে এই রাস্তার, সে আপনাকে দিবে 15 লাখ টাকা দিবে। ধরে নেন 15 লাখ টাকা দিবে। এটা করে দিলে কত দিবে? 15 লাখ টাকা দিবে। এটাকে বলা হয় কন্ট্রাক্ট প্রাইস। 15 লাখ টাকা কি বলা হয়? কন্ট্রাক্ট প্রাইস। এটা আমার অঙ্ক থেকে জেনে নিতে হবে যে কন্ট্রাক্টর যে আছে সে আপনার কত টাকা দিয়ে এই কাজটা নিচ্ছে। এখন এই রাস্তা হইতে 5 বছর লাগে, 6 বছর লাগে, 10 বছর লাগে। কস্ট অফ ওয়ার্ক ডান। এরপরে আমার শিখতে হবে কস্ট অফ ওয়ার্ক ডান।
কস্ট অফ ওয়ার্ক ডান শব্দটার অর্থ হলো যে আপনি রাস্তা ধরেন এত লম্বা ছিল, এত করছেন, একেবারে কমপ্লিট হয়ে গেছে, এত সম্পূর্ণ কাজ করে ফেলছে। এখানে অর্ধেক হয়তো বা করছেন, সম্পূর্ণ হয় নাই, এই কাজ এখানেও করছেন, কিছুটা হয় নাই। এই যে যতটুকু যে করলেন এটা বলে কস্ট অফ ওয়ার্ক ডান। ধরে নেন এটা আপনি এই এতটুকু করতে আপনার খরচ হয়েছে, ধরে নেই আমরা 10.5 লাখ টাকা খরচ হয়েছে। এই কাজটা করতে, সম্পূর্ণ কাজটা আধা করতে বা সম্পূর্ণ করতে, এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে একেবারে, আর এটা অর্ধেক একটু একটু করে রাখছেন, এগুলো ঢালাই ঢুলাই করেন না এখন, আর এটা এখন মাটি পড়ে আছে, এখন করতেই পারেন। যতটুকু এতটুকু কাজ করতে এটা খরচ হয়েছে, এটা হলো কস্ট অফ ওয়ার্ক ডান। কস্ট অফ ওয়ার্ক ডান। এরপরে আরেকটা শব্দ আছে আমাদের এখানে, সেটা হলো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফিকেট। অর্থাৎ আপনি তো অনেকটা কাজ করছেন, ইঞ্জিনিয়ার আসবে, আয়সা চেক করবে, যে এখান থেকে আয়সা মাটি মুটি টেস্ট করে দেখবে কতটুকু কাজ হয়েছে। হ্যাঁ, সে একটা রিপোর্ট দিবে সরকারের কাছে, বা যে লোক কাজ দিছে, যে এতটুকু কাজ আপনার ঠিকভাবে হয়েছে, সে একটা সার্টিফিকেট দিবে। এইটা হলো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। যে সার্টিফিকেট দিল যে এতটুকু কাজ হয়েছে, এটা হলো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। ধরেন সে বলল এইটুক কাজ আপনার সম্পূর্ণ হয়েছে, এইটুকুর জন্য আপনি বলবেন যে এতটুকু কাজ সার্টিফিকেট হয়েছে, যেমন 15 লাখ টাকার কাজের মাঝে এতটুকু কাজের হলো 12 লাখ টাকা সার্টিফিকেট হয়েছে। এখন আপনি বলতে পারেন যে স্যার এতটুকুর জন্য 12 লাখ টাকা, এই ইঞ্জিনিয়ার তো জানে এটা মূল কাজের দাম হলো 15 লাখ, আপনার তো একটু খরচ গেছে, খরচ তো কম যাবে, 15 লাখ টাকা তো খরচ যাবে না, এখানে লাভ তো আছে, ঠিক না? এতটুকুর দাম হলো 15 লাখ সম্পূর্ণটা। 12 লাখ টাকার কাজ সে সার্টিফিকেট দিচ্ছে যে 12 লাখ টাকার মতো কাজ হয়ে গেছে। কস্ট অফ ওয়ার্ক নট সার্টিফাইড, যতটুকু অনেকটা কাজ করছি, কিছু অংশের কাজের কিন্তু সে আমাকে দেয় নাই, অনুমতি দেয় নাই, যেমন এই অংশের কাজটা আমি অর্ধেক করা হয়েছে, এটা কিন্তু সে বলবে কি সার্টিফিকেট দিলাম না, এটা হলো নট সার্টিফাইড। এটা আমার করতে টাকা লাগছে, কিন্তু এটা ইঞ্জিনিয়ার বলছে এটা হয়েছে না, আরো সুন্দর করে করেন, এটা হলো নট সার্টিফাইড। এরপর যখন ইঞ্জিনিয়ার আপনাকে মালিকের কাছে একটা রিপোর্ট দিল, রিপোর্ট দেওয়ার পর আপনি টাকা চাইবেন তার কাছে, টাকা চাইলে সে বলবে ক্যাশ রিসিভ, আপনি টাকা পাবেন, সে সম্পূর্ণ দিবে না। ধরেন 12 লাখ টাকার কাজ করছেন না, ইঞ্জিনিয়ার বলেছে 12 লাখ টাকার কাজ হয়েছে, 12 লাখ দিবে না, সে একটু কম দিবে, সে হয়তো আপনাকে 9 লাখ দিবে, 10 লাখ দিবে, কমাই দিবে। কারণ কি সম্পূর্ণটা দিয়ে দিলে তো আপনি পালায় দিতে পারেন না, যেটা টাকাটা দিবে এটা ক্যাশ রিসিভ। এই শব্দগুলো আপনার জানা থাকা দরকার, না হলে অঙ্ক করতে বেসিকটা বুঝতে অসুবিধা হবে। কি কি শিখলাম? একটা হলো সম্পূর্ণ কাজ করতে 15 লাখ লাগবে হয়তোবা, এর মাঝে আমরা সম্পূর্ণ এদিকে এতটুকু কাজ সম্পূর্ণ করছি, আর এদিকে অর্ধেক করছি, আর কতটা খালি আছে এখন করতে পারিনি। এখন সম্পূর্ণ কাজের খরচটা হলো কস্ট অফ ওয়ার্ক ডান, যতটুকু কাজ করছি সেটার খরচটাকে ওয়ার্ক ডান বলে। ইঞ্জিনিয়ার আইসা কিছু সার্টিফিকেট দিবে যে এই এতটুকু কাজ একটা সম্পূর্ণ হয়েছে, সেখান থেকে বিল কিছু টাকা আমি পাবো। এই শব্দগুলো চেনা থাকলে আমার অঙ্কে সুবিধা হবে। আমরা যে অঙ্কটা করবো আজকে সেটা শীটের 1 নাম্বার, অথবা এটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন আপনার বিবিএস 2012। বিবিএস এ প্রতি বছর এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে, আর বিবিএ তে 1 বছর পর পর থাকে, যেমন গত বছর আসে না, এই বছর আসবে ইনশাল্লাহ। এটা করলে মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে যাবে। একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, কনকর্ড লিমিটেড undertook a contract of constructing a building having value of টাকা 15 লাখ। একটা সে একটা বিল্ডিং পাইছে কন্ট্রাক্টে, যার দাম 15 লাখ,
এই যে আমাদের ভ্যালু পেয়ে গেলাম যে কন্ট্রাক্ট প্রাইস 15 লাখ টাকা দিয়ে আপনার কাজ করে দিতে পারলে 15 লাখ দিবে। The following information is supplied in relating to the contract for the year 2011. আপনার নিচে কিছু তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো 2011 সালে যে আমি কন্ট্রাক্টের কাজটা করছি সেটা সাথে রিলেটেড। এটার একটা ছক আছে, আমরা নেক্সট ক্লাসে আমি ছকটা দিয়ে দিব যে কোন আমাদের কিভাবে কোন আইটেমটা কোথায় নিতে হবে। এখন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যেহেতু কন্ট্রাক্টের খরচগুলো আমার জানতে হবে, এখান থেকে খরচগুলো খুঁজে খুঁজে লিখতে হবে এক পাশে, আরেক পাশে ব্যয়গুলো লিখতে হবে। আমি একটা ছক আপনাদের একটা ডেমো দেখাই দিই, নেক্সট ক্লাসে আপনারা এটার ইয়েটা পাবেন, কি বলে নিয়মের শীটটা পাবেন। নিয়মের শীটটা এখনো শীটটা বানানো হয় নাই, কাজ করতে দিছি, তারা করতেছে এখন। এরকম একটা ছক হবে, এদিকে অ্যাকাউন্ট টাইটেল, এদিকে টাকা, এদিকে অ্যাকাউন্ট টাইটেল, এদিকে টাকা, এদিকে খরচগুলা যে কন্ট্রাক্ট করতে গিয়ে কন্ট্রাক্টে যেসব খরচ হয়েছে সেগুলো আসবে, এখানে আয় হবে আসবে। এটার একটা ফরমেশন আছে, এই ফরমেশনটা দিয়ে দিব। উপরে প্রতিষ্ঠানের নাম দিয়ে দিব, যে প্রতিষ্ঠান এই কাজটা করতেছে তার নাম দিয়ে দিব, আর দিয়ে দিব এটা কত কি মাসে হইতেছে, এটা কি কাজ করতেছি, কন্ট্রাক্ট কস্টিং করতেছি, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতেছি। আর ইয়ে দিব ফর দা ইয়ার ইন্ডেট, December 31, 2011। এইগুলা লিখে দিব, এগুলো যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যা যা লিখতাম এগুলো লিখে দিব। হ্যাঁ, এখন আমাকে যা করতে হবে সেটা হলো এই পাশে খরচগুলো নিয়ে আসবো, কি কি খরচ হয়েছে এগুলো দেখি যাই। প্রথমে দেখেছি ম্যাটেরিয়াল সাপ্লাই ফ্রম স্টোর টু সাইট, আমরা গুদাম থেকে মাল পাঠাইছি 1,02,000 টাকা, এটা খরচ হবে। ম্যাটেরিয়াল পারচেজ অ্যাট সাইট, আমি মাল কিনে আমি পাঠাইছি আমার সাইটে 5 লাখ টাকা। লেবার কস্ট, এটাও একটা খরচ, মজুরি দিছি আমি। কস্ট অফ হায়ারিং প্ল্যান্ট ইউজড ইন কনস্ট্রাকশন, আমি ভাড়া করে নিয়ে এসেছি, যন্ত্রপাতি লাগে না রাস্তার কাজ বিল্ডিং এর কাজ করতে, এই যন্ত্রপাতি ভাড়া করে আনছি, এটা খরচ। এরপরে আছে ডিরেক্ট এক্সপেন্স, সরাসরি অন্যান্য খরচ আছে। জেনারেল ওভারহেড আপনার 35,000 টাকা লাগছে, এটাও একটা খরচ। আচ্ছা, এই যে খরচগুলো 3, 3, 6টা, আমি এই 6টা খরচকে লিখে দিই। আর এটা হচ্ছে ওয়েজেস অ্যাক্রুড, মজুরি বকেয়া আছে, আমি দেই নাই আর কি, টাকা দেই নাই কিন্তু খরচ তো হয়েছে, এই বকেয়া মজুরিও কিন্তু এই না, 7টা খরচ আমি লিখে ফেলি, যে 7টা খরচ পাইলাম সরাসরি 7টা খরচ আমি লিখে ফেলি এখানে। প্রশ্নে আমরা পাইলাম ম্যাটেরিয়াল সাপ্লাই ফ্রম স্টোর 1,02,000, পরে আমরা পাইলাম 5 লাখ টাকা। অনেক সহজ অঙ্ক, 10 নাম্বার ইজি পাওয়া যায়। সবগুলো খরচ, 7টা খরচ টানা আছে, সবগুলো লিখে ফেললাম। ম্যাটেরিয়াল পারচেজ অ্যাট সাইট, তারপরে লেবার কস্ট, কস্ট অফ হায়ারিং, কনস্ট্রাকশন, ডিরেক্ট এক্সপেন্স প্রত্যক্ষ খরচ, জেনারেল ওভারহেড, কন্ট্রাক্ট কস্ট হেড অফিসের, সবগুলো খরচকে আমি লিখে ফেললাম। এরপরে কি আছে, এরপরে আমাদের কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। আচ্ছা, এটা বলতেছে যে আমাদের বিল্ডিং যে বানাইছি খরচ তো অনেকগুলো হয়েছে, যে অংশের
ইঞ্জিনিয়ার যে অংশে অনুমোদন দেয় নাই, এটার জন্য আমি আর কি টাকা পাইনি, এটার পরিমাণ দেওয়া আছে 20,000। ম্যাটেরিয়াল এট সাইট এন্ড অফ দা পিরিয়ড, বছর শেষে মজুত পণ্য কিছু ছিল, এখন কাজে লাগাইতে পারিনি, লাগাবো হয়তো বা 10,000 টাকা। এইটা কিন্তু কাজ আছে। এই যে বছর শেষে যেটা এন্ডিং রয়ে গেল, এটা এই পাশে আসবে, ওপেনিং খরচ গুলো এখানে আসবে, এন্ডিং গুলো যেগুলো লাগে নাই সেগুলো এখানে আসবে, কারণ এই মালগুলোর ভিতরে তো এই 10,000 আসতে এখান থেকে বাদ দিতে হবে না, এই পাশে লিখবো ম্যাটেরিয়াল এন্ডিং 10,000 টাকা। এখানে সবগুলো খরচকে যোগ করলাম, এই জায়গায়ও সবগুলো খরচকে যোগ করলাম, এই খরচ থেকে এটা বাদ দিয়ে দিলাম। কস্ট অফ ওয়ার্ক ডান, কস্ট অফ ওয়ার্ক ডান, এটা আমরা এই শব্দটা আমরা পাইছিলাম ব্যালেন্স শিট, যেটা ব্যালেন্স শিট এটা থেকে এটা বাদ দিলে এই শব্দটার অর্থ কি, আমি যে এই সম্পূর্ণ কাজটা করছি বিল্ডিং এর, এটা বাবদ 10,54,000 টাকা আমার খরচ হয়েছে, আমার পকেট থেকে গেছে। আচ্ছা, আপনি যদি এতটুকু করে আসেন, স্যার কিছু না কিছু নাম্বার দিবে, সম্পূর্ণ অঙ্কটা কাটবে না, ভুল গেলেও কিছু না কিছু নাম্বার পাবেন। দেখেন এই এতটুকু কিন্তু করার সহজ ছিল, খরচ গুলা লিখলাম, এখান থেকে একটা সমর্পণ বাদ দিলাম, উল্টাপাল্টা হইলেও কিছু না কিছু নাম্বার পাবেন। কস্ট অ্যাকাউন্টিং ফেল হবে না যদি আপনি টেকনিক্যালি আগে যান। আমি কিছু ইনস্ট্রাকশন আপনাকে পরীক্ষা আগে দিব, পাস করার বুদ্ধিটাও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 নতুন ব্যাচ আছে এই সপ্তাহে, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো সাবজেক্টেরই নতুন নতুন ব্যাচ হয়েছে। আপনি চাইলে ফি দিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন, এবং যাদের সামনে পরীক্ষা তারাও ভর্তি হতে পারেন। দেন আমি কন্ট্রাক্ট কস্টিং করতেছি, আপনাকে তো আর বাধা দিয়ে রাখছি না চ্যাপ্টার 1 2 3 করতে পারবেন না, অন্য স্যারের কাছে গেলে তো এটাই করাবে, চ্যাপ্টার 1 2 দেখতে দিবে না, কারণ তার কাছে ভিডিও নাই। আমার কাছে সব ভিডিও আছে, আমি এটা পড়াবো, আপনি সাথে সাথে অন্য বই একটু দেখে নেবেন, তাহলে আপনার এই উপকার হবে, আপনার বই তাড়াতাড়ি শেষ হবে। এখন এই ব্যালেন্স শিটটা এই জায়গায় নিয়ে আসতে হবে আপনার। কস্ট অফ ওয়ার্ক ডান, কস্ট অফ ওয়ার্ক ডান, এই বিল্ডিং করতে গিয়ে আমার এই খরচটা হয়েছে। এখন কন্ট্রাক্টর আমার কয় টাকা দিবে, ইয়েতে মালিক কয় টাকা দিবে এটা বলে দিচ্ছে, অ্যামাউন্ট সার্টিফাইড বাই দা আর্কিটেকচার। ইঞ্জিনিয়ার হিসাবে বলছে যে 12 লাখ টাকার কাজ তুমি ঠিকভাবে করছো, আর বাকি যে অংশগুলা করছো আনসার্টিফাইড আছে 20,000, তুমি এগুলা ঠিকভাবে করো নাই, 20,000 টাকার কাজ এখনো ঠিকভাবে হয়নি, আর ভালো করে করো, পরে আমি বাকি টাকা অনুমোদন বা সাইন দিয়ে দিব। আনসার্টিফাইড এবং সার্টিফাইড যে দুইটা আছে এইগুলো এখানে আনবেন। আপনার ভ্যালু অফ সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, আমাকে সার্টিফিকেট দিচ্ছে হলো 12 লাখ টাকা, আর ভ্যালু অফ আনসার্টিফাইড 20,000 টাকা। তার মানে আমি 12,20,000 টাকা আমার বিক্রয় মূল্য, আর কি আমি যে কাজটা করছি এটার মূল্য হলো 12,20,000 টাকা লাভ সহ। খরচ হয়েছে 10,54,400, কিন্তু আমি যত কাজ কমপ্লিট করছি 10,54,400 টাকা দিয়ে, ওইটার মোট মূল্য হলো 12,20,000 টাকা লাভ সহ। লাভটা বের করা তো কোন ব্যাপার না, প্রফিটটা বের করা কোন ব্যাপার, বাদ দিয়ে দিই, তাহলে হয়ে গেল 12,20,000 থেকে 12,20,000 টাকা থেকে এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম, 1,65,600 টাকা আমার মুনাফা হয়েছে। এখন আপনি কি করবেন,
লাভটা নিয়ে বাসায় খেয়ে ফেলবেন। হ্যাঁ, 1,65,000 যে বাসায় নিয়ে যে খেয়ে ফেলেন, তাহলে একটা বিপদ হইতে পারে। কি হইতে পারে? আপনার তো আরো অর্ধেক কিছুটা কাজ বাকি আছে। ওই কাজে যদি লস হয় বা কোনো কারণে আপনি ওই কাজটা করতে পারলেন না, বা অনেকটা অংশ বাকি আছে, করতে গিয়ে আপনার টাকার পুরো শর্টেজ হয়ে গেল, বা ওই অংশে ক্ষতি হইলো, তখন কিন্তু আপনি কাজটা শেষ করতে পারবেন না, ক্ষতির সম্মুখীনে পড়ে যাবেন। এই জন্য কিছু টাকা আপনাকে রিজার্ভে রাখতে হবে। নিয়ম হলো কিছু টাকা রিজার্ভে রাখতে হবে। এই টাকাটার নাম হলো ন্যাশনাল প্রফিট। এই লাভটা আপনি পুরোটা খাইতে পারবেন না বাসায় নিয়ে, বাজার করে কিছু অংশ রাখতে হবে। এখন কত টাকা রাখবো কত টাকা রাখবো না, এটাই হলো শেখার বিষয়। এতক্ষণ যা শিখেলাম এটা তো একটা ইনকাম স্টেটমেন্টের মতো, খরচ গুলো লিখছি, আয় টায় লিখছি, বাদটা দিছি, প্রফিট চলে আসছে। কিন্তু এখন যেটা হলো, এটা হলো আপনার শিখার আছে কতটুকু অংশ রাখতে হবে। তাহলে আমরা জানতে হবে কত পার্সেন্ট কাজ আমি করছি। 1 নাম্বার, ওয়ার্কিং। এখন আমার কাজে আসবে কি, ওই যে সূত্রগুলো দেখাইছিলাম না প্রথমেই, এই সূত্রগুলো আমার কাজে আসবে। যে সূত্র দেখাইছিলাম প্রথমে, সূত্র এই যে এখানে দেখাইছিলাম, এই জায়গায় কতগুলো সূত্র দেখাইছিলাম, এই সূত্রগুলো এখন কাজে আসবে। ওয়ার্কিং 1, ওয়ার্ক কত পার্সেন্ট করছি আমরা, পার্সেন্টেজ ওয়ার্ক সার্টিফাইড। কত পার্সেন্ট কাজ ওরা অনুমোদন দিছে, এটা বের করতে হলে ইঞ্জিনিয়ারের যে সার্টিফিকেট দিছে যে 1,12,00,000 টাকা, এটা উপরে হবে, সূত্র লেখা আছে। আর কন্ট্রাক্ট প্রাইস যে ছিল 15 লাখ টাকা, ওইটা থাকবে নিচে 100। 80% কাজ আপনি কমপ্লিট করছেন। আপনি 80% কাজ কমপ্লিট করছেন। 80% কাজ যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনি প্রফিট খেতে পারবেন কতটুকু। এটার জন্য একটা নিয়ম আছে যে আপনি কত পার্সেন্ট কাজ করলে কত পার্সেন্ট প্রফিট বাসায় নিয়ে খেতে পারবেন। রুলটা হলো, যদি আপনি 25-এর নিচে করেন, 24% পর্যন্ত করেন, লিখে রাখেন, এগুলো শীটে থাকবে। 24% যদি আপনি করেন, তাহলে কোনো প্রফিট নিতে পারবেন না। 24% পর্যন্ত যদি হয়, কোনো প্রফিট নেওয়া যাবে না, প্রফিট নিতে পারবেন না। যা আছে পুরাটাই রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য। আর যদি আপনি 24 থেকে 25 থেকে 49% করেন, 49%, 3/1 অংশ আপনি লাভ খেতে পারবেন, বাকিটা আপনার রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য। 50% প্লাস যদি আপনি করেন, 50% প্লাস, তাহলে আপনি 3/2 অংশ নিয়ে খেতে পারবেন। কিছু কিছু রাইটার বলতেছে 50% থেকে 100% পর্যন্ত গেলে আপনি এটা খেতে পারবেন। আবার কিছু কিছু রাইটাররা বলতেছে দুইটাই সঠিক। 50% থেকে 90% পর্যন্ত আপনি যদি কাজটা করেন, তাহলে এই অংশ আপনি বাসায় নিয়ে যেতে পারবেন মুনাফার। আর যদি 90 থেকে 90+ যদি করেন, তাহলে 100% কি 100% নিয়ে যেতে পারবেন বাসায়। আমরা এইটাই ফলো করব, এটাই আমাদের জন্য সহজ। 90% উপরে হয়ও না, সো কি 50-র উপরে গেলেই এতটুকু অংশ প্রফিট আমি বাসায় নিয়ে খেতে পারছি। যেহেতু 80% হয়েছে,
তাহলে আমি এতটুকু অংশ প্রফিট আমি বাসায় নিয়ে যেতে পারবো। মনে রাখবেন 80% এখানে হয়েছে বলে কতটুকু অংশ নিব, এই অংশটা নিব। এখন তাহলে সূত্রটা কি হবে, যদি আমার 80% প্রফিট কতটুকু নিব, প্রফিট নেওয়ার একটা সূত্র আছে, লেখা আছে শিটে, যে শিট দেখালাম না, প্রফিট নেওয়ার সূত্র, প্রফিট ট্রান্সফারের এই যে সূত্র আছে, কতটুকু প্রফিট আমি নিতে পারবো এই সূত্র ব্যবহার করতে। আমি সূত্রটা ব্যাখ্যা দিতেছি। প্রফিট টেকেনের সূত্র, এটা একটু মুছে ফেলি, হ্যাঁ, এটা আমাদের ঝামেলা করতেছে লিখতে। এটা ছিল 10 লক্ষ, কত জানি, 54,400, 10,54,400 প্রফিট নেওয়ার সূত্র। প্রফিট টেকেন বা প্রফিট নেওয়ার সূত্র, 80% যেহেতু করছে তাহলে আমি এতটুকু অংশ নিতে পারবো। কার নিতে পারবো, এই যে এই প্রফিটটা, একটা অনুপাত দিতে হবে। এখন নগদ টাকা আছে কিনা নাই, আপনি প্রফিট নিয়ে বাসায় খাবেন, টাকা থাকতে তো হবে। টাকা কতটুকু আছে, ক্যাশ, ক্যাশ রিসিভ, আর নিচে হলো ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক সার্টিফিকেট। অর্থাৎ 2-3 এটা কোথায় পাইলাম, এই 80% থেকে পাইলাম। আপনার ন্যাশনাল প্রফিট পাইলাম হলো 1,65,600, এই সাইডে লিখি তাহলে জায়গা হবে, 1,65,600। নগদ টাকা কতটুকু আছে এটা তোমার জানাই নেই, নগদ টাকা আমার জানতে হবে। তাহলে ওয়ার্ক সার্টিফাইড করছে সে 12 লাখ, নগদ টাকা কতটুকু আছে, যাই প্রশ্ন, নগদ টাকা প্রশ্নে যাইতে হবে আমাকে। নগদ টাকার কথা এইখানে বলে দিছে যে তুমি এত টাকা নগদ পাবে, সব টাকা দেয় নাই। আর্কিটেকচার 12 লাখ টাকা অনুমোদন দিছে, কিন্তু 80% অফ দ্য ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ওয়ার রিসিভ ইন ক্যাশ। মালিক আপনাকে ইঞ্জিনিয়ারের কথা মতো 12 লাখের জায়গায় 12 লাখের 80% দিছে, 20% হাতে রাখছে যাতে আপনি পলায় না যেতে পারেন। তাহলে আমাকে ক্যাশ, এখানে একটা আইটো ওয়ার্কিং করা দরকার আমার। ক্যাশ রিসিভের 12 লাখ টাকার 80% সে দিবে, সেই হিসাবে আপনার টাকা আসতেছে 9,60,000 টাকা সে আমাকে দিবে। 9,60,000 এখানে লিখবেন, যখন ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে আসতেছে 88,000 টাকা আপনি পকেটে নিয়ে বাসায় যেতে পারবেন, খেতে পারবেন। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 88,800,320 টাকা। তাহলে এই টাকা থেকে এটা বাদ দিলে বাকি টাকাটা প্রভিশন হিসেবে রাখতে হবে, সঞ্চিতি হিসাবে রাখতে হবে। কত টাকা, 77,280 টাকা। কিভাবে বুঝলাম, এটা থেকে এটা বাদ দিলাম। আপনি ইচ্ছা করলে আরেকটা ওয়ার্কিং করে নিতে পারেন, যে প্রভিশন বের করার জন্য আমি 1,65,600 থেকে এটা বাদ দিলাম। যারা দুর্বল স্টুডেন্ট তাদের অঙ্ক মিলানোর কৌশল বলে দিচ্ছি এখন, শর্টকাট কৌশল। প্রথমে এত আলোচনা করছিলাম না, একটা ব্রিজ, একটা কি বলে রাস্তা, এসব কিছু বোঝার দরকার নেই আপনার। এখানে খরচগুলো নিয়ে আসবেন, খরচগুলো কই পাবেন, এই যে সূত্রের একটা শীট দিব, ওই শীটের মধ্যে দেওয়া আছে, খুঁজে খুঁজে এই খরচগুলো এখানে লিখবেন। খরচ কমার কিছু আইটেম আছে, এগুলো এখানে লিখবেন। এইটার টাকা থেকে এটা বাদ দিবেন, যেটা থাকলো ওয়ার্ক ডান বেরিয়ে আসলো, ওইটাকে এখানে নিয়ে আসবেন এই জায়গায়। আইনাস ওয়ার্ক সার্টিফাইড আনসার্টিফাইড প্রশ্নে দেওয়া আছে, এই দুইটা লিখে দিবেন। এই টাকা থেকে এটা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে যে টাকাটা থাকে এটার নাম হলো ন্যাশনাল প্রফিট। ন্যাশনাল প্রফিট থেকে, ন্যাশনাল প্রফিট থেকে প্রফিটের অংশ বের করার জন্য মূল যেই দামে আপনাকে, যেই দাম দিবে আপনাকে, হ্যাঁ, কন্ট্রাক্ট প্রাইস, এই টাকাটাকে কন্ট্রাক্ট প্রাইস দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলে কত পার্সেন্ট কাজ হয়েছে একটা সূত্র আছে, এই সূত্র মুখস্থ করবেন।
সূত্র দিয়ে বের করে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, ওই পার্সেন্ট অনুযায়ী ধরেন আছে 25%, তাহলে এখানে এটা আর হবেই না, 25-এর নিচে হইলে, 25-এর উপরে হইলে এখানে উপরে 1 নিচে 3 দিবেন, 50-এর উপরে যদি হয় উপরে 2 নিচে 3 দিবেন। পরে সূত্র অনুযায়ী এখানে সূত্রের শব্দগুলো এখানে লিখবেন, টাকাগুলো প্রশ্ন থেকে খুঁজে বসায় দিবেন, প্রফিটের অংশ বেরিয়ে আসবে, যে প্রফিটের অংশ বেরিয়ে আসছে, এই টাকা থেকে প্রফিট বাদ দিবেন, এটা চলে আসবে। এটা যদি নাও করতে পারেন যে স্যারে আপনার শূন্য দিবে, এরকম না, কিছু না কিছু নাম্বার দিয়ে দিবে, আর কিছু কিছু নাম্বার দিয়ে দিয়ে আপনি পাস করে ফেলতে পারবেন। দুর্বল যাদের তাদের বলছি, আর যারা A+ পাবেন তাদের জন্য তো এইসব কোনো অঙ্কই না, এগুলো একেবারে ইজি অঙ্ক। আপনারা এই ভিডিওটা বারবার দেখবেন, আর সবার বইতে এই অঙ্কটা আছে ওখান থেকে, আর যদি না থাকে তাই এখন স্ক্রিনশট নিয়ে নেন, বা শীট তো 2-1 দিনের মাঝে পেয়েই যাবেন। এটা DBS 2012 সালের কোয়েশ্চেন, ঠিক আছে? আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হ্যাঁ, যদি আপনাদের অঙ্কটার প্রশ্নটা আপাতত লাগে, এটা আছে, কমার্স পাবলিকেশন আছে, 45 নম্বরে আছে, ব্যতিক্রম বইতেও আছে, অন্যান্য বইতেও আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আজকে কোশ্চেন নিব না, যেহেতু আজকে বেসিক ক্লাস, কোশ্চেন নিব না নেক্সট ক্লাসে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনার এই ভিডিওটা আরো একবার দেখবেন, দেখে 2-1টা অঙ্ক চেষ্টা করবেন, ধরেন এটা 10 সালেরটা চেষ্টা করবেন। হ্যাঁ, আর আগামী দিন যদি আপনি বলতে পারেন যে স্যার এটা একেবারে সহজ, এটা মনে হয় আপনি সহজ দেখে BBS দেখে করাইছেন, নেক্সট ক্লাসে NU থেকে একটা করাবো, তাহলে আপনারা সাম্প্রতিক 17 সালের যে অঙ্কটা ওইটা করাবো ইনশাল্লাহ। তাহলে আপনার কনফিডেন্স লেভেল আরো বাড়বে যে পরীক্ষা যেটা আসুক আপনি পারতেছেন। আচ্ছা, তাহলে আপনাদের আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। আর আপনাদের একটা ছোট কাজ দিয়ে দিই, আপনারা একটু কষ্ট করে আপনাদের যে যারা পরিচিত আছে তাদের একটু শেয়ার মেনশন করবেন, বা ওনাদের জানিয়ে দিবেন, কারণ অনেকেই টিচার পাচ্ছে না, যে পড়বে সেরকম টিচার পাচ্ছে না, তো তাদের একটু ইনফরমেশন দিলে তাদের উপকার হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।